My dear students, you are most welcome to my English class today. This is English first paper, topics, Unit 1, Lesson 1, name of the lesson, The Unforgettable History. And today's lecture is number 3. In my previous class, I have told you about this unit and lesson. So, you have got, I think, a preliminary conception about this lesson. Yet, I repeat the context of this lesson. This is, title of the lesson is The Unforgettable History. It means in Bengali, যে ইতিহাস কখনো ভোলার নয়. This lesson is about our great leader, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. And the main theme of this lesson is the historic 7th March address. The historic 7th March address. You see the pictures, the photo of Bangabandhu Sheikh Mujibur Rahman. This is 100 years of age of Bangabandhu. You know about Bangabandhu. He was born in 1917 and it was the month of March. 1900, he was born in 1900, not 17, I'm sorry, 1920, and it was the month of March and date is 17, that is 17th March 1920 Bangabandhu was born. His whole career was full of ups and downs. You see a picture, and now we will see another portrait of Bangabandhu. Another portrait of Bangabandhu. You see this picture of Bangabandhu is on the 10th January. That means 1971 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে দেশ স্বাধীন হবার পর 10ই জানুয়ারি কিন্তু ফিরে আসেন। পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, জেল, জুলুম, গুলি আমাকে কখনো দুর্বল করতে পারে না। তার জন্য পাকিস্তানে কবর খোঁড়া হয়েছিল এবং কবরের পাশে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল যে, হে মুজিব, তুমি এখন একটা ঘোষণা দিবে যে তুমি বাংলার স্বাধীনতা চাও না, বাংলার মানুষকে আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার জন্য তুমি আহ্বান জানাও। এটা যদি করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে সসম্মানে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। আর যদি তুমি এই ভাষণ না দাও, তুমি যদি আমাদের কথা মতো না কাজ করো, তাহলে তোমাকে এই পাশে কবর খোঁড়া হয়েছে, তোমাকে এই কবরে সমাহিত করা হবে। বঙ্গবন্ধু বলেছিলেন যে, তোমরা আমাকে মেরে ফেলো, অসুবিধা নাই, কিন্তু আমার লাশটা আমার বাঙালির কাছে ফেরত দিও। বঙ্গবন্ধুকে সেদিন ওরা মারতে পারে নাই। বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিল। বহির্বিশ্বের চাপে বঙ্গবন্ধু ওখান থেকে লন্ডনে চলে আসলেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তৎকালীন
প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর বাতিল করে বঙ্গবন্ধুকে স্বাগত জানানোর জন্য সেই বিমানবন্দরে চলে আসছেন। তখন সারা বিশ্ব জুড়ে বঙ্গবন্ধুর জয় জয়কার নাম, সারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তখন বঙ্গবন্ধুকে এক নামে চিনে। সেই যখন লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসলেন তখন তাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। পরবর্তী ছবি তোমরা দেখো, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। দেখো ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার। কবি শামসুর রহমান বলেছিলেন, বাংলাদেশে যে পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, তাতে পুরো বাংলাদেশ একটা শহীদ মিনার হয়ে গেছে। কবি শামসুর রহমানের কথা। তাহলে সেই শহীদ মিনার বাঙালির একটি স্বতঃস্ফূর্ত প্রাণের স্পন্দন। শহীদ মিনার বাঙালির একটা মিলন মেলা হয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি। এই শহীদ মিনার কেন? অ্যাকচুয়ালি পাকিস্তানিরা এদেশের মানুষকে দাবিয়ে রাখার জন্য আমাদের বাংলা ভাষাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। উর্দু স্টাইলে বাংলা হরফ চালু করতে চেয়েছিল, বাংলা অক্ষর উর্দু স্টাইলে চালু করতে চেয়েছিল। এদেশের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, এই ঘোষণা দিয়েছিল। তখন বঙ্গবন্ধু ছিলেন ছাত্রনেতা। তখন রাষ্ট্রভাষা আন্দোলন কমিটি একটা গঠন করা হয়েছিল। বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন। জেলখানায় বসে তিনি এই রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে একমত ঘোষণা করেন এবং তিনি জেলখানার অভ্যন্তরে অনশন ধর্মঘট করেছিলেন। পরবর্তী সময়ে সে মুক্তি পাওয়ার পর আবার সেই ভাষা আন্দোলনের সাথে যোগ দেন। আমরা এখন পরবর্তী ছবিটা দেখব। এই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের কথা তোমাদের বলেছিলাম আমাদের লেসনে, আমরা চলে আসছি ঐতিহাসিক 7th মার্চ অ্যাড্রেস। আমরা এই ঐতিহাসিক 7th মার্চ অ্যাড্রেস অফ বঙ্গবন্ধু, এটা কিন্তু একটা জাতিসংঘের দলিল, বিশ্ব ঐতিহ্য এর একটা দলিল জাতিসংঘের এই ভাষণ। তাহলে আমরা এই ভাষণটা পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে যেমন, ঠিক তদ্রূপ জাতিসংঘের দলিল হিসাবে, বিশ্বের ঐতিহ্যপূর্ণ একটি দলিল হিসাবে এই ভাষণটি অন্তর্ভুক্ত রয়েছে। এই ভাষণটি বিভিন্ন ক্লাসে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে এটা ইউনিট 1 লেসন 1-এ আছে। আমরা এই ভাষণটার উপরে 4টা ক্লাস নেব। প্রথম ক্লাসটা নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কলম খাতা নিয়ে বসো এবং বইয়ের ইউনিট 1 লেসন 1 এটা বের করো। আমরা দ্বিতীয় প্যাসেজটা দেখব এখান থেকে, প্রথম 2 প্যারার পরে। তাহলে তোমরা বইয়ের দিকে তাকাও। আমরা দেখতেছি বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে তার দ্বিতীয় অংশে কি বলেছিল প্রথম 2 প্যারার পরে। ইনফ্যাক্ট এই 7ই মার্চের ভাষণ, এটাকে কম্পেয়ার করা হয় আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে। যে গেটিসবার্গ অ্যাড্রেসের মাধ্যমে তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এই যে থিওরি, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকের কিন্তু সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেই ভাষণের সাথে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কম্পেয়ার করা হয় এবং এই ভাষণটা ছিল 17 কি 18 মিনিটের ভাষণ।
এবং সংক্ষিপ্ত ভাষণ। এই ভাষণে তিনি যে এত কথা বলেছেন, বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ অবাক হয়ে যায় যে এই অল্প সময়ের মধ্যে তিনি একটা জাতির সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। আমরা দ্বিতীয় প্যারায় চলে আসলাম। দেখো তোমরা, আই রিড আউট দ্য প্যাসেজ। মিস্টার ভুট্টো কেম হিয়ার। মিস্টার ভুট্টো এখানে আসলেন। মিস্টার ভুট্টো ছিল পাকিস্তানের পশ্চিম অঞ্চল, দ্যাট ইজ পশ্চিম পাকিস্তানের নেতা। যখন 1970-এর নির্বাচনে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশ তখনও হয় নাই, 169টি আসনের মধ্যে বঙ্গবন্ধু এবং তার দল পেয়েছিল 167টি আসন। আর পশ্চিম পাকিস্তানে এই মিস্টার ভুট্টো তিনি ছিলেন ওখানকার নেতা, তিনি পেয়েছিলেন 35টা আসন। সেই সংসদ অধিবেশন যখন ডাকার পূর্ব মুহূর্তে মিস্টার ভুট্টো পূর্ব পাকিস্তানে অর্থাৎ ঢাকায় আসলেন, মিস্টার ভুট্টো কেম, হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস। তিনি আমাদের সাথে আলোচনা করলেন। হি হ্যাড সেইড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট। তিনি বললেন আলোচনার দরজা বন্ধ হয় নাই। নেগোসিয়েশন শব্দের অর্থ হলো আলোচনা। অ্যান্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশন, আলোচনা আরও হবে। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স, আমি তারপর অন্যান্য নেতৃবৃন্দের সাথে বৈঠক করলাম। আই সেড টু দেম, আমি তাদেরকে বললাম, কাম অ্যান্ড সিট ডাউন উইথ আস, আপনারা আসুন এবং আমাদের সাথে বৈঠক করুন। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলভস থ্রো ডিসকাশন, আমরা আলোচনার মাধ্যমে এই জাতির জন্য একটা সংবিধান রচনা করি। মিস্টার ভুট্টো ডিক্লার্ড দ্যাট, মিস্টার ভুট্টো তখন ঘোষণা দিলেন, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হেয়ার দ্য অ্যাসেম্বলি উড বি এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস। মিস্টার ভুট্টো ঘোষণা দিলেন, যদি পশ্চিম পাকিস্তান থেকে একজন এমপিও পূর্ব পাকিস্তানে আসে তাহলে অ্যাসেম্বলি কসাইখানা হয়ে যাবে। অ্যাসেম্বলি হলো জাতীয় সংসদ, এটা কসাইখানায় পরিণত হবে। হি ক্লেইমড দ্যাট হুয়েভার কেম হেয়ার উড বি স্লোটার্ড, তিনি বললেন পশ্চিম পাকিস্তান থেকে যেই আসুক না কেন তাকেই হত্যা করা হবে। হি সেড দ্যাট ইফ এনিওয়ান শোড আপ হেয়ার অল শপস ফ্রম পেশাওয়ার টু করাচি উড বি শাট ডাউন, তিনি বললেন যদি কোনো লোক পূর্ব পাকিস্তানে অর্থাৎ ঢাকায় আসে, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসে, তাহলে করাচি থেকে পেশাওয়ার পর্যন্ত, পেশাওয়ার থেকে করাচি পর্যন্ত সব কিছু বন্ধ করে দেওয়া হবে। তখন বঙ্গবন্ধু বললেন, আমি ঘোষণা দিলাম, আই ডিক্লার্ড দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। প্রেসিডেন্ট যে অ্যাসেম্বলি ডেকেছেন এই অ্যাসেম্বলি চলবে। বাট সাডেনলি অন দ্য 1st of March দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, কিন্তু হঠাৎ করে মার্চ মাসের 1 তারিখে জাতীয় সংসদের অধিবেশন বন্ধ ঘোষণা করা হলো। মিস্টার ইয়াহিয়া খান called the session of the assembly in his capacity as president of the president, and I declared I would be attending it. ইয়াহিয়া খান ঘোষণা দিলেন, আমি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে জাতীয় সংসদের অধিবেশন ডাকলাম। মুজিব তখন বললেন, আই ডিক্লার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট। তখন শেখ মুজিব বললেন কি, ঠিক আছে মিস্টার প্রেসিডেন্ট, আপনি সংসদ অধিবেশন ডেকেছেন, আমরা অধিবেশনে বসবো। মিস্টার ভুট্টো সেইড হি উড নট বি এ পার্ট অফ ইট, মিস্টার ভুট্টো বললেন তিনি এই সংসদ অধিবেশনে বসবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. পশ্চিম পাকিস্তান থেকে 35 জন, ভুট্টোর পার্টির নাম ছিল পিপলস পার্টি, পিপলস পার্টির 35 জন সংসদ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় আসলেন সংসদ অধিবেশনে যোগদান করার জন্য। বাট ইট ওয়াজ ডিসলভড অল অন এ সাডেন, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, কিন্তু হঠাৎ করে এই অধিবেশন বন্ধ করে দেওয়া হলো এবং দোষ দেওয়া হলো আমাকে, অর্থাৎ দোষ দেওয়া হলো বঙ্গবন্ধুকে। আমরা পরের প্যারায় যাব। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন
ওয়াজ প্ররোগড। যখন প্ররোগড শব্দের অর্থ হচ্ছে স্থগিত করে দেওয়া, হঠাৎ স্থগিত করে দেওয়া। সংসদের অধিবেশন যখন হঠাৎ স্থগিত করে দেওয়া হলো, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদ করলো। আই টোল্ড দেম, আমি পূর্ব পাকিস্তানের জনগণকে বললাম, অবজার্ভ জেনারেল স্ট্রাইক, উই হ্যাভ কল্ড পিসফুলি, আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট ডেকেছি, আপনারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করুন। শাটডাউন অল দ্য মিলস ফ্যাক্টরিজ, সমস্ত মিল কারখানা বন্ধ করে দিন। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল, বাংলার জনগণ আমার কথায় সাড়া দিল, আমাদের জনগণ আমার কথায় সাড়া দিল। দে কেম টু দ্য স্ট্রিট স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি শব্দের অর্থ স্বতঃস্ফূর্তভাবে, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসলো। দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, তারা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করলো শান্তিপূর্ণভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। পরের প্যারায়, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা বিনিময়ে কি পেলাম? দোজ হু ব্রট আর্মস with our money to defend us from the external enemies are now using those arms on the poor, the rest, the downtrodden people of the land. আমার দেশের গরিব মানুষের টাকায় যে অস্ত্র কেনা হয়েছিল বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই অস্ত্র এখন ব্যবহার করা হচ্ছে আমার দেশের দরিদ্র নিরস্ত্র অসহায় মানুষের উপর। পরবর্তী লাইন, ডাউনট্রোডেন, ডাউনট্রোডেন হলো পদদলিত, রেস্ট মানে হতভাগ্য, পুয়ার মানে দরিদ্র, দরিদ্র হতভাগ্য এবং ডাউনট্রোডেন সেই নিপীড়িত মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, তাদেরকে তাদের বুকে বুলেট বিদ্ধ করা হলো। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা, সংখ্যাগরিষ্ঠ দল। বাট হোয়েন এভার দ্য বাঙালিজ হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, কিন্তু বাঙালিরা যখনই শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, আমাদের উপর অত্যাচার করা হয়েছে। I have had a talk with Mr. Yahya Khan, পরবর্তী প্যারায় দেখো, শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু বললেন, আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বলেছি। I told Mr. Yahya, you are the president of Pakistan, come and observe how the poor people of my country are being mowed down with bullets. আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি আসুন, আপনি দেখুন কিভাবে আমার দেশের মানুষকে হত্যা করা হয়েছে। কাম অ্যান্ড সি হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার সন্স, আপনি এসে দেখুন কিভাবে আমার মায়ের কোল খালি করা হয়েছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কিভাবে আমার দেশের মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে। ম্যাসাকার্ড মানে গণহত্যা চালানো। কাম, অবজার্ভ অ্যান্ড অনলি দেন পাস জাজমেন্ট ওয়ান হোয়াট ইজ গোয়িং অন, আপনি আসুন, দেখুন এবং আপনি বিচার করুন। হি হ্যাড অ্যাপারেন্টলি সেইড, তিনি সুস্পষ্টভাবে বললেন, দ্যাট আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স অন দ্য 10th of March। তিনি শান্তভাবে বললেন, আমি নাকি মার্চ মাসের 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্সে বসতে রাজি হয়েছি। Didn't I say long time back, what is the point of another round table conference? আমি এই কথা তো বলি নাই, আমি বলেছিলাম এই মুহূর্তে রাউন্ড টেবিল কনফারেন্সের প্রয়োজন কেন। হু উইল আই সিট উইথ, এই রাউন্ড টেবিল কনফারেন্স আপনারা ডেকেছেন, আমি কার সাথে বসবো এই রাউন্ড টেবিল কনফারেন্সে? শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল,
আমার দেশের মানুষের বুকে গুলি করে যারা রক্তে রঞ্জিত করেছে রাজপথ, আমি কি তাদের সাথে রাউন্ড টেবিল কনফারেন্সে বসবো? হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি। সে হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিল উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশন উইথ মি। তিনি আমার সাথে, আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে আমার সাথে তিনি কোনো আলোচনা না করে হঠাৎ করে জাতীয় সংসদের অধিবেশন বন্ধ করে দিলেন। আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং ফর 5 hours, he gave a speech where he has put all the blame on me. তিনি 5 ঘন্টা মিস্টার ভুট্টোর সাথে বৈঠকে বসলেন। 5 ঘন্টা পরে তিনি বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে বললেন যে সমস্ত কিছুর জন্য নাকি আমি দায়ী। তিনি সমস্ত দোষ আমার উপরে চাপালেন, সমস্ত দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। লাস্ট পয়েন্টগুলো আবার শোনো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টা গোপন বৈঠক করে তিনি যে বক্তৃতা করেছেন, সমস্ত দোষ দেওয়া হলো আমার উপর, সমস্ত দোষ চাপিয়েছেন বাংলার মানুষের উপর। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য পিপল অফ বেঙ্গল। সেই বাংলাদেশের মানুষের উপর তিনি দোষ চাপিয়েছেন। তাহলে আমাদের আজকের প্যাসেজটি এইটুকু পর্যন্ত। তোমরা আরও কয়েকটি ছবি দেখে নাও এবং বঙ্গবন্ধু এই কথাগুলো যে বলেছিলেন, এইখানে দেখো বঙ্গবন্ধুর একটি, তাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায় বিমানবন্দরে সাংবাদিকরা তার সাথে কথা বলেছিল, বিদেশি সাংবাদিকরাও ছিল। বঙ্গবন্ধু তখন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি বাংলার মানুষের অধিকার থেকে আমি বিচ্যুত হব না। পরবর্তী ছবিতে দেখো, এখানে বঙ্গবন্ধু বিদেশি রাষ্ট্রদূতের সাথে কথা বলছেন। আমরা পরবর্তী ছবিতে দেখব, এখানে বঙ্গবন্ধু যখন সারা বাংলার অবিসংবাদিত নেতা, তিনি তখন বাংলার নেতৃবৃন্দের সাথে একত্রে রাজপথে নেমে জনগণের সাথে, জনগণের কাতারে সামিল হয়েছেন। যখন এদেশের মানুষের ভাগ্য পশ্চিমাদের হাতে অনিশ্চিত, তখন বঙ্গবন্ধু গভীর চিন্তামগ্ন হয়ে গেলেন কিভাবে এদেশের মানুষকে মুক্তি দেওয়া যায়। তো দেশ যখন স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধু সেই যেদিকে তাকিয়ে দেখলেন সমস্ত দিকে শুধু ধ্বংসযজ্ঞ, ব্রিজ, সমস্ত ব্রিজ ভাঙা, বড় বড় সরকারি অফিস আদালত সেটা বোমা মেরে গুড়িয়ে ফেলেছে, সেক্রেটারিয়েট বোমা মেরে তারা ভেঙে ফেলেছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা দেশে ধ্বংসস্তূপ, মিল কারখানা তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। বঙ্গবন্ধু বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করলেন। 3.5 বছরের মাথায় বিদেশি চক্রান্তের শিকার হিসাবে আমাদের দেশের এক শ্রেণীর পথভ্রষ্ট সামরিক কর্মকর্তা প্লাস বিদেশি আগ্রাসনের আজ্ঞাবহ হিসাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, যাতে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা না হয়, পাকিস্তানের তাবেদার রাষ্ট্রে পরিণত করা যায়, এরকম একটা মনোভাব নিয়ে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। সবচেয়ে নির্মম বিষয় ছিল বঙ্গবন্ধুর ছোট ছেলে রাসেল, সে 12 বছরের একটা ছেলেকে হত্যা করলো এইটা। এবং তার ছেলের ওয়াইফ যিনি ছিলেন অন্তঃসত্ত্বা, তাকেও অন্তঃসত্ত্বা প্রেগন্যান্ট, তাকেও সেই ঘাতকের বুলেট তাকেও বিদ্ধ করেছে। এটাকে সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। আমরা পরবর্তী ছবি দেখব। এখানে বঙ্গবন্ধু বলেছিলেন যে এদেশের মানুষের অধিকারের কথা আমি সারা বিশ্বে তুলে ধরব। জাতিসংঘে তিনি সাধারণ অধিবেশনে তিনি বলেছিলেন, মানব জাতির পার্লামেন্টে দাঁড়িয়ে আমি এদেশের মানুষের নয়, আমি সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা তুলে ধরব। তাই তিনি জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের পরে বাংলাকে যারা উচ্চ আসন দিয়েছিলেন, তিনি জাতিসংঘে
সেই সৃষ্টির শুরু থেকে জাতিসংঘ যখন সৃষ্টি হয়েছিল তারপর থেকে বাংলাকে জাতিসংঘে কেউ তুলে ধরতে পারে নাই। বঙ্গবন্ধুই প্রথম বাংলা ভাষাকে জাতিসংঘে তুলে ধরেন, বাংলায় ভাষণ দেন। পরবর্তী এটা স্বাধীনতার আগের, তখন তোমরা জানো যে বাংলার বাঘ নামে আমাদের একজন নেতা আছেন, তাকে বলা হয় শেরে বাংলা একে ফজলুল হক। বঙ্গবন্ধু আর পাশে শেরে বাংলা একে ফজলুল হকের পাশে তোমরা বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছ। তখন যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল, শেরে বাংলা একে ফজলুল হক এবং তার পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন তখন প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু ছিলেন তখন যোগাযোগ মন্ত্রী। পরবর্তী ছবি দেখব আমরা। এখানে জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করেছিল। তারা চিন্তা করলো জাতীয় 4 নেতা যদি বেঁচে থাকে তাহলে বঙ্গবন্ধুর আদর্শ এরা বাস্তবায়ন করবে, কাজেই ওদেরকেও বাঁচতে দেওয়া হবে না। ওরা তখন জেলখানায় বন্দি, সেই বন্দি অবস্থায় সেই অসহায়ের মতো তাদেরকে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হলো। পরবর্তী ছবিতে দেখব, এখানে এদেশের মানুষ কিন্তু সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে। এদেশের মানুষ সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে। এই অন্যায় থেকে এদেশের মানুষকে কখনোই, যখন যে স্বৈরাচারী সরকার এসেছে মানুষ প্রতিবাদ করেছে। শুধু আইয়ুব নয়, ইয়াহিয়া খান নয়, তার আগেও পাকিস্তানের বলা হয়, পাকিস্তানের একচ্ছত্র অধিপতি, পাকিস্তানের জাতির জনক বলা হতো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখনও এদেশের ছাত্র জনতা প্রতিবাদে ফেটে পড়েছিল। শামসুর রহমান বলেছিলেন এই যখনই এদেশের মানুষ প্রতিবাদে ফেটে পড়ে ওরা এদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, শুধু ঢাকায় নয় সারা দেশে। তাই সারা দেশ একটা শহীদ মিনার হয়ে আছে, সারা দেশ হলো তাদের অন্যায় অত্যাচারের সাক্ষী। তাহলে এই যে অন্যায় অত্যাচার, এটা তোমরা বাংলায় একটা পড়েছ, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি সেখানেও নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে। এখানেও কিন্তু নির্যাতিত নিপীড়িত মানুষ যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তারা প্রতিবাদ মুখর হয়ে যায়। তাহলে আমাদের আজকের লেসন এখানেই শেষ। আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, তোমরা নেক্সট ক্লাসে এর জন্য প্রস্তুতি নাও। তার আগে অ্যাডভান্স লার্নার্স এই বইটা তোমরা কিনে নাও। অ্যাডভান্স লার্নার্স মডেল কোশ্চেন। অ্যাডভান্স লার্নার্স মডেল কোশ্চেন যদি এবছরেরটা বের হয়ে থাকে তাহলে সেখান থেকে তোমরা মডেল কোশ্চেন 2 এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এটা হলো তোমাদের HW। এখান থেকে তোমরা MCQগুলো দেখবে, শর্ট কোশ্চেন দেখবে এবং ফিল ইন দি গ্যাপস, দ্যাট ইজ রাইট ফর্ম অফ ভার্বস। আমরা আমাদের নেক্সট ক্লাসে এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করলাম, দুইটা প্যারা নিয়ে আলোচনা করলাম, দুইটা প্যাসেজ নিয়ে আলোচনা করলাম। এর উপরে আমরা নেক্সট ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস ফার্স্ট পেপারের এটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে সর্বশেষ তোমরা আমার উপদেশ হচ্ছে তোমরা ঘরে বসে পড়াশোনা করো, বাইরে বের হও না। সরকার তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ডাকে নাই, ক্লাস সব অনলাইনে হবে, পরীক্ষাও অনলাইনে হবে। ঘরে অবস্থান করো, স্বাস্থ্যসম্মতভাবে চলো এবং ঘরে বসে পড়াশোনা করো। তোমাদের মঙ্গল কামনা করছি এবং তোমাদের শিক্ষাগত জীবন এগিয়ে যাক এই কামনা করে আজকের এই ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।